খবর জানবো, জানাবেন প্রতিনিধি আবু মুসা। ধন্যবাদ। আসলে আমরা আজকে এসেছি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়। এই উপজেলাটি হচ্ছে গিয়ে যেই কুমিল্লায় যে কটি উপজেলা প্লাবিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি উপজেলা, এবং এই এলাকায় কিন্তু আমরা যতদূর জেনেছি 11টি ইউনিয়ন রয়েছে। 11টি ইউনিয়নে কিন্তু এই বন্যার পানিতে প্লাবিত হয়েছে, এবং এখন পর্যন্ত আমরা প্রশাসনের হিসেব অনুযায়ী যেটুকু জেনেছি লক্ষাধিক মানুষ এখানে পানিবন্দী অবস্থায় রয়েছে। তার মধ্য থেকে স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে এখানে কিন্তু ত্রাণ কার্যক্রম ঠিক তেমনভাবে পৌঁছায়নি, কিংবা চিকিৎসা সেবাও কিন্তু ঠিক সেইভাবে পৌঁছায়নি। তো এখানে কুমিল্লার অন্যান্য উপজেলার ন্যায় কিন্তু যেভাবে মানুষ ত্রাণ কার্যক্রম নিয়ে পৌঁছচ্ছে কিংবা চিকিৎসা সেবা পৌঁছচ্ছে, যে এই জায়গায় এই উপজেলাটিতে সেটির তুলনায় কিন্তু অনেক কম রয়েছে। তো বরাবরই আমরা একটু জানিয়ে রাখতে চাই, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত 14 জন বন্যার পানিতে ডুবে নিহত হয়েছেন। তার মধ্য থেকে এখন পর্যন্ত প্রায় 11 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় কুমিল্লার 14টি উপজেলায় রয়েছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা যতদূর জেনেছি গতকাল পর্যন্ত 33 লাখ টাকা নগদ এবং 600 মেট্রিক টন শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তবে সাধারণ মানুষ যেটি বলছেন, ত্রাণ কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে যেটি পরিচালিত হচ্ছে সেটি আসলে প্রয়োজনের তুলনায় অনেকেই অপ্রতুল। পাশাপাশি অনেকটাই স্বাভাবিকভাবে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে না, সেই কারণে অনেকেই অনেক জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন। তো কুমিল্লার মনোহরগঞ্জ অন্যান্য উপজেলার নাই, কিন্তু এই মনোহরগঞ্জ উপজেলাটিও একটি প্লাবিত উপজেলা, এবং এই উপজেলায় কিন্তু ত্রাণ কার্যক্রম পৌঁছানোর জন্য সাধারণ মানুষ কিংবা অন্যান্য স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কাজ করছেন, প্রশাসনের পক্ষ থেকেও কাজ করে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল কুমিল্লা থেকে বন্যা কবলিত এলাকা থেকে সর্বশেষ অবস্থা। মুসা, ধন্যবাদ। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে আজই গেজেট জারি করা হবে। গত 1 আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল ছাত্র জনতা আন্দোলনে পতন ঘটা আওয়ামী লীগ সরকার। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বারপ্রান্তে শেখ হাসিনার সরকার, ঠিক সেই সময় 1 আগস্ট জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতকে নিষিদ্ধ করা হয়। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ জামায়াতের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করার কথাও জানানো হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া শুরু হয়। বৈধতা ফিরে পেতে আবেদন করে জামায়াত ও শিবির। অবশেষে বুধবার সকালে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়। দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল, এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়। আইন মানতে যেন কারো কোনো আপত্তি না থাকে, এবং আইনের ক্ষেত্রে যেন কেউ কখনো বলতে না পারে যে জামায়াত ইসলামী আইনের বাইরে কাজ করেছে। এই জন্য প্রতিটা পদক্ষেপ সূক্ষ্মভাবে সম্পন্ন করতে গিয়ে কিছুটা সময় লেগেছে। যে অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল সেটা পুরোপুরি মিথ্যে বলেও জানান এই আইনজীবী। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা পায়নি। জামায়াত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল, এই মর্মে তদন্ত সাপেক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অতীতে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, কথা বলতে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, শাসক যেন কাউকে দাস মনে না করে। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করা ঠিক নয় জানিয়ে তিনি বলেছেন, এমন হলে দেশ দুর্বল হয়। জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। দলের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। সম্প্রতি দিনগুলোতে আমাদের কিছু ভূমিকা আপনারা দেখেছেন, আগেও ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে 15.5 বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি। আমাদের কর্মের বিষয়গুলো আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। আমরা আপনাদের মিডিয়াগুলোতে চেষ্টা করতাম আমাদের বক্তব্যগুলো পৌঁছানোর, সত্য মিথ্যা যাই হোক, কথা হয়তো বা সঠিক নয়, একটা কথা আমরা সঠিক পাই কিনা, এখান থেকে আমাদের নেওয়ার কিছু আছে কিনা,
আমরা সেটা চেষ্টা করি। এখন 10টা কথাই যদি সঠিক হয় তাহলে আমরা কত লাভবান হতাম। আমরা লাভবান হওয়া মানে একটা দেশ লাভবান। এটা শুধু আমাদের দলের ব্যাপারে আমি প্রত্যাশা করি না, আমি মনে করি রাজনীতিতে যারাই সক্রিয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো লুটপাট বা দখলে জড়িত নয় বিএনপি। তিনি বলেন, কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সারবস্তু ছাড়া কারো বিরুদ্ধে মামলা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। আবু সাইদ অপুর রিপোর্ট। মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের পর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমাদের যে ট্রাম ট্রাভেল এখানে খোলা হয়েছে, আপনার সেন্ট কেন্দ্র যে খোলা হয়েছে, এখানে ইতিমধ্যেই প্রায় 1 কোটি টাকার মতো আমরা ক্যাশ পেয়েছি এবং সেখানে আপনার চিরা, মুড়ি, গুড়, স্যালাইন, লেবু, বিস্কুট, বিশুদ্ধ পানি, চাল, কাপড়, ওষুধ সহ প্রায় 10,000 বেশি প্যাকেট পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি বন্যাক্রান্ত মানুষের জন্য ত্রাণ তহবিলে দেওয়া হবে। বন্যার কারণে আমরা জানি যে আগামী 1 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা জানেন যে আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে 6 দিন ব্যাপী একটা আপনার খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছিল। তো এই বন্যার কারণে কালকের সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব। এছাড়াও 111-এর মতো যেন কোনো পুনরাবৃত্তি না হয় এবং যে গণতন্ত্রের জন্য এত ত্যাগ তা পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা এবং নির্বাচন ব্যবস্থার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। দ্রুত এখানে জনপ্রতিনিধিদের সুলভ সরকার আসা উচিত। তার মানে এই না যে এটা আপনার এই সরকার যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া। এটা আমরা অবশ্যই মনে করি যে কিছু সময় লাগবে, সেটা আমরা বিশ্বাস করি এবং যৌক্তিক সময় অবশ্যই আমরা সেটাতে কোঅপারেট করতে চাই। সর্বক্ষেত্রে কোঅপারেট করছি। আমরা আশা করব সেটাকে সেইভাবে আমাদের যে উদ্যোগ, যে আগ্রহ, আমাদের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যে আন্দোলন সংগ্রাম সব কিছুকে আমলে নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা মিডিয়া, দেশের মানুষ সেইভাবে আপনারা চিন্তা করবেন। ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে বিদেশ থেকে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও মামলা নেওয়ার আগে আইনশৃঙ্খলা বাহিনীর যাচাই বাছাই করে নেওয়া উচিত বলেও সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি যে সেটা এই যে বিপ্লব হয়ে গেছে, এই বিপ্লবকে আপনারা সংহত করবে না। এবং আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে, সেই উদ্দেশ্যটা অনেক সময় ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা সরকারের গঠিত 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন বাতিল করা হয়েছে। এ নিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। গত 1 আগস্ট 3 সদস্যের এই তদন্ত কমিশন গঠন করেছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলেরুজ্জামান। আরও সদস্য ছিলেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী। বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদেশাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়া সহ অসত্য ও জাল জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অপরাধের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাতে রাজধানীর শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন এই মামলা দায়ের করেন। এদিকে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই মামলা দায়ের করেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট এহসানুল হক সমাজিকে। মঙ্গলবার উপ সলিসিটর সানা মোহাম্মদ মারুফ হোসাইনের স্বাক্ষর করা একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হলেন। অ্যাডভোকেট সমাজি এর আগেও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ছিলেন। তিনি বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধনীর উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালিত জাতীয় পরামর্শক সংস্থার আইন পরামর্শক হিসেবেও কাজ করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় দেশ পুনর্গঠনে সহায়তার জন্য শীঘ্রই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপকালে কথা বলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করে বলেন তুরস্ক বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে। এছাড়া ডক্টর ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। পরে ডক্টর ইউনূস দেশটির সাথে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেছেন বাংলাদেশের বেশ কয়েকটি খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। এছাড়া প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। লাগামহীন দুর্নীতি ও জাল জালিয়াতির একাধিক অভিযোগের প্রমাণ থাকার পরেও বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন এক অসাধু জেলা রেজিস্ট্রার। নাম তার নূরে নওয়াজ ওরফে লিটু। শ্রী আঞ্জুমান আরা ও আত্মীয় স্বজনের নামে বেনামে বিপুল পরিমাণে অবৈধ সম্পদ অর্জন করেছে এই দম্পতি। গেল কয়েক মাস আগে কাজী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির দায়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ ও আদালতে মামলা হয়েছে তার বিরুদ্ধে। কিন্তু তারপরেও থেমে নেই এই দুর্নীতিবাজ কর্মকর্তা নূরে নওয়াজ। মুজিবুর রহমানের 2 পর্বের বিশেষ রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। এই ৩৮টি নামজারি নথি বলছে ৮৭০% জমির মালিক জেলা রেজিস্ট্রার নূর নওয়াজ। ময়মনসিংহের ৪ নং মোহাম্মদ আলী রোডে রোজগার্ডেন নামক এই ভবনে ২২০০ স্কোয়ার ফিটের 2টি ফ্ল্যাটের মালিক স্ত্রী আঞ্জুমান আরা ও নূরে নওয়াজ ওরফে লিটু, যার দলিল নাম্বার ১০৫৫২ ও ১০৫৫৩। নৌমহল গরুর খেয়ার মোড়ে এই বাড়িতে একটি ফ্ল্যাট ও পণ্ডিত বাড়িতে রয়েছে আরও একটি ফ্ল্যাট, যার মালিকানায় নাম রয়েছে এই সাব রেজিস্ট্রার দম্পতির। টোলাদিয়া মৌজায় ১৩ শতক জমি, নিজ গ্রামে একতলা আলিশান বাড়ি, টাঙ্গাইল ধনবাড়িতে ৩ একর জমিতে রাইস মিল, মাসকান্দা বাইপাস মোড়ে ১৬% জমি সহ নামে বেনামে আছে বিপুল পরিমাণের সম্পদ ও চলাচলের জন্য রয়েছে 2টি গাড়ি। নাম হচ্ছে নূরে নওয়াজ, বলে জেলা রেজিস্ট্রার শেরপুর। জি, কত শতক জমি? ৮০০ শতক, ৮ একর। ময়মনসিংহে 5টা বাসা, শেরপুরে 4টে। এই জায়গাটা আপনার জেলা রেজিস্ট্রার নূর নওয়াজের জায়গাটা। পদে পদে আমরা হয়রানির শিকার হই, রেজিস্ট্রারের টাকা ছাড়া কোনো কাজই হয় না। মাই টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে জেলা রেজিস্ট্রার নূর নওয়াজের জাল জালিয়াতির চিত্র। শেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নে কাজী নিয়োগে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং সাবেক ডিআর হেলাল সেলিম ও নিবন্ধন মহাপরিচালকের স্বাক্ষর জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া কাজী নিয়োগ, জেলার 5টি রেজিস্ট্রি অফিস থেকে মাসিক মাসোহারা ও কেরানি অফিস সহায়ক বদলি করে বিপুল পরিমাণের অবৈধ সম্পদের মালিক হয়েছেন নূর নওয়াজ। তার বিরুদ্ধে জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে অনিয়মের খবর প্রকাশিত হওয়ার পরে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ ও আদালতে মামলা করেছেন মুক্তিযোদ্ধা সেকান্দর আলী ও আবু সাইদ। তারপরেও থেমে নেই তার নানা অপকর্ম। বর্তমান জেলা রেজিস্ট্রার নূর নওয়াজ একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি সাব রেজিস্ট্রার থাকাকালীন সময়ে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করে সেই টাকা সে আত্মসাৎ করেছে। সে বর্তমানে শেরপুরের জেলা রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছে। যোগদান করার পরে সে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করেই যাচ্ছে। দুর্নীতির বিষয়ে আমি বাদী হয়ে শেরপুর সদর সিআর আমলি আদালতে একটি মামলা করেছি। শেরপুর জেলার রেজিস্ট্রার অফিসার নূর নওয়াজ একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। বিপুল পরিমাণ টাকার বিনিময়ে 2 জন 3 জন করে কাজে নিয়োগ দিয়েছেন। এই দুর্নীতিবাজ জেলা রেজিস্ট্রার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি জানাচ্ছি। আমি বীর মুক্তিযোদ্ধা হিসেবে দুর্নীতিবাজ নূর নওয়াজের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে আমি বিক্ষোভ অনুরোধ করতেছি।
2004 সালে কৃষি অধিদপ্তরের চাকরি থেকে অব্যাহতি নিয়ে পিএসসি কোটায় সাব রেজিস্ট্রার হিসেবে চাকরি বাগিয়ে নেন নূর নেওয়াজ। বর্তমানে তিনি কর্মরত আছেন শেরপুর জেলার রেজিস্ট্রার পদে। সরকারের রাজস্ব হাতিয়ে তিনি এখন অর্ধশত কোটি টাকার মালিক। এ বিষয়ে শেরপুর জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজের বাসায় গেলেও তাকে পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সদ উত্তর না দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং মামলার হুমকি দেন। আপনি সরকারের কাছ থেকে যেই সম্মানী পান মাস শেষে 50 থেকে 60,000 টাকায়, ওই টাকায় আপনার পরিবারের খরচ মিটিয়ে আপনার কোনো আয় থাকার কথা নয়। এই টাকায় 870 শতক জমি, ময়মনসিংহে 4টি ফ্ল্যাট, দেশের বাড়িতে আলিশান বাড়ি, আপনার ব্যবহারের জন্য 2টি গাড়ি এবং ধনবাড়িতে অটো রাইস মিল, কিভাবে সম্ভব বলুন তো? আপনি হয়তো অনেক বড় পদে চাকরি করেন, শেরপুরের জেলা রেজিস্ট্রার, কিন্তু আপনি তো একজন গণমাধ্যম কর্মীর সাথে এই ব্যবহার করতে পারেন না। একজন রিপোর্টার তথ্য উপস্থাপন করবে, রিপোর্ট করবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ মোহাম্মদ রেজাউল করিম সোহাগ বলেন, বৈধ পথে আয় করে কখনো বিপুল পরিমাণের সম্পদ অর্জন করা সম্ভব নয়। নূর নেওয়াজ উনি শেরপুরের জেলা রেজিস্ট্রার, কিন্তু তার সব ডকুমেন্টস আমরা অ্যানালাইজ করে দেখলাম সে এখন অনেক সম্পত্তির মালিক। কিন্তু এটা স্বভাবতই একটা প্রশ্ন জাগে যে সে এত সম্পত্তি কিভাবে উপার্জন করলো, কিন্তু তার যেই মাসিক ইনকাম হওয়ার কথা সেই ভিত্তিতে সে এত সম্পত্তি অর্জন করার কথা না। সো এজন্য আমাদের যেটা করতে হবে এটা সম্পূর্ণ বন্ধ করতে হবে। এবং আমরাও সবসময় সরকারকে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনার জিরো টলারেন্স অ্যাপ্লাই করার জন্য আমরা সবসময় সাজেস্ট করি। নূর নেওয়াজের মতো যারা আইন লঙ্ঘন করতেছে, দুর্নীতির আশ্রয় নিচ্ছে, রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের পকেট ভর্তি করছে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা এখন অবশ্যই সময়ের দাবি এটা, এবং শুধু সময়ের দাবি না, এটা অবশ্যই করতে হবে। আমাদের রাষ্ট্রের যেই সুন্দর সিস্টেম সেটাকে ডেভেলপ করার জন্য এবং সেটা বজায় রাখার জন্য এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দেশের সাব রেজিস্ট্রার অফিসগুলো দুর্নীতি যেন এখন নিয়মে পরিণত হয়েছে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জরুরি বলে মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে যেটা দুইটি প্রক্রিয়ার পদক্ষেপ গ্রহণ করা দরকার। একটা হচ্ছে বিভাগীয় পদক্ষেপ, নিবন্ধন কর্তৃপক্ষ এবং তার সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে তাদের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে যথা নিয়মে। এবং একই সাথে যেহেতু সুস্পষ্টভাবে বৈধ সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের আহরণের দৃষ্টান্ত, সেই কারণে এখানে দুর্নীতি দমন কমিশনের সব প্রত্যক্ষ ভূমিকা আছে বলে আমরা মনে করি। তারা এই বিষয়টিকে খতিয়ে দেখে যথাযথ আইনি প্রক্রিয়া জবাবদিহিতে হাত ধরতে হবে। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। দেখার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytv বাংলা, Facebook /mytv বাংলা। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।